নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। জাতির জনক গান্ধীজি বলতেন, আরাম হারাম হ্যায়। যুগ পুরুষেরা নিজেদের অভিজ্ঞতা লব্ধ যে কথা বলে যান তা চিরকালের হয়ে যায়। আমাদের বিলাসী জীবন যেমন রোগ ডেকে এনে শরীরে বাসা বেঁধে দিচ্ছে, আর সেটা উপলব্ধি করেই আবার ব্যায়াম ও নিয়ম করে পরিশ্রমের নানা উপায় সামনে আসছে। এই যেমন গেল রবিবারের সকালে সাইক্লিং। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এমনই এক আয়োজনে হাজির থাকলেন রাজ্যপাল। जॉन एफ गणेशिंग सर जी, श्री इंद्र सेना रेड्डी नल्लू महोदय जी, एक बार ताली। फ्लैग ऑफ होने जा रहा है। संडे साइकिलिंग क्लब फ्लैग ऑफ कर रहे हैं माननीय राज्यपाल महोदय हुए सभी साइकिल और साइकिलिंग वाले सभी आगे बढ़ रहे हैं। কর্তৃক আয়োজিত রবিবার সাইক্লিং উদ্যোগের সূচনা করতে পেরে আমি আনন্দিত। আসুন আমরা ত্রিপুরাকে সাইক্লিং উৎসাহীদের জন্য একটি কেন্দ্র হিসাবে গড়ে তুলতে একসাথে কাজ করি। ऐसे साइकिलिंग रैलीज जिलाओं में भी करके जिलाओं में भी अपन उत्साह प्रोत्साहन करना है। जो हमारे यहाँ पे एक साइकिल ट्रैक क्यों ना बने, तो हम कोशिश करेंगे 1-2 साल में एक साइकिल ट्रैक भी बनाने का है। जो साइकिलिस्ट है उनके लिए प्रैक्टिस करने के लिए और उनके भी कंपटीशन कराने के लिए साइकिल ट्रैक बन जाए तो और भी अच्छा होगा। তিনি বিদ্রোহের বুলবুল, গণচেতনার আগ্নেয় পদাতিক। আগুন ছড়া লেখনীতেই বিদেশি শাসকের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। তাই তার জন্মদিন মানে শোষকের মনে ভয়, স্বদেশিয়ানার ভরসা জাগানো শব্দমালা উচ্চারণের আদর্শ দিন। 11ই জ্যৈষ্ঠ নজরুল জয়ন্তী এভাবেই বাংলা ক্যালেন্ডারের হিসেবে আরো একটি মনে করে উদযাপনের উপলক্ষ। আমরা সেই দিন পেরোলাম চলতি সপ্তাহের শুরুতেই। মানবতার কবি কাজী নজরুল ইসলামের যে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা বরণ করতে মহোদয় মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন। মাননীয় সমবেত পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার বাচ্চারা বলে যাও, বলো আরো। কবি কাজী নজরুল ইসলাম যেভাবে ওনার লেখা বা ওনার বাণীতে যেভাবে দেশের তখনকার সময় স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক যুবরা উদ্বুদ্ধ হতেন, তো আজকের দিনেও কিন্তু আমরা চাই ওনার যে ভাবনা বা ওনার যে চিন্তাধারা যেটা ছিল সেটাকে যেন আজও প্রয়োজন রয়েছে। আজও এমন নয় যে সেটা শেষ হয়েছে। আজকেও এই ধরনের ভাবনা আমাদের জাতীয়তাবাদ বা আমাদের মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে রাখা নবপ্রজন্মের মধ্যে সেটা অত্যন্ত গুরুত্ব। আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন যে কাজী নজরুল ইসলামকে যত জানবে যত বুঝবে তত আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় যে কালচার সেটা আরও অগ্রগতি হবে। এটাই মূল লক্ষ্য। আমরা কবির প্রতিকৃতিতে চিন্তা মনে রাখো। আমি আর বেশি বলবো না, কারণ স্বাগত ভাষণের জন্য আমরা অনুরোধ করবো আমাদের আজকের অনুষ্ঠানে জন্ম জয়ন্তী প্রতি বছর এবারও আমরা শ্রদ্ধা উপস্থিত থেকেছেন তাদের জন্য
থেকে বলছি। তো আমি বাবা আমি এখনো বুঝতে পারছি না। আজকে সম্মানিত অতিথি জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী এনসিসির কর্মকাণ্ড চিরকাল পড়ুয়াদের দেশপ্রেমে উদ্বুদ্ধ আদর্শ নাগরিক হয়ে ওঠার প্রেরণা। স্কুল কলেজের ছেলেমেয়েরা সেখান থেকেই নেয় শৃঙ্খলারও পাঠ। সেই বাহিনীর অংশীদার নবীন প্রজন্মের জন্য শহীদ ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে 10 দিনের বার্ষিক প্রশিক্ষণ শিবির। चेंजेस कुछ तब्दीली जानकारी प्राप्त किया होगा करने के लिए आए हैं, उनको तहे दिल से स्वागत करना चाहूँगा। 5% तक जो है ये अपने लाइफ में बच्चों को एनसीसी ज्वाइन करने के बाद जो बेसिक मिलिट्री ट्रेनिंग जो कि वो अपने इंस्टीट्यूट्स में हासिल नहीं कर पाते हैं उनको सीखने का मौका मिलता है। पर्सनालिटी डेवलपमेंट के लिए जो स्किल्स चाहिए और उनका अपना जनरल अवेयरनेस से रिलेटेड जो चीज़ें समझने की ज़रूरत है उसके लिए हम अलग अलग क्लासेस चलाते हैं जो कि साइबर सिक्योरिटी में होते हैं, कंप्यूटर स्किल्स में होता है, डिज़ास्टर मैनेजमेंट से रिलेटेड होती है और इनका सेल्फ डिफेंस के लिए जो है क्लासेस हम अलग अलग एक्सपर्ट्स है उनको बुला के कराते हैं। तो ये हम इनको एक प्लेटफॉर्म देते हैं, एक मौका देते हैं जिससे ये अपने प्रोफेशनल और पर्सनल जो कैरियर है इनकी लाइफ में इसमें बढ़ावा मिलने का चांसेस बढ़ जाता है। আধ্যাত্মিক পর্যটনের ক্ষেত্রে আদর্শ ঠিকানা হয়ে উঠছে ত্রিপুরা। ধর্মীয় রীতিনীতি মেনে পশ্চিম ত্রিপুরা জেলার মলয়নগরের রবিপাড়ায় উদ্বোধন হলো শ্রীমা মনমোহিনী মহাদেব মন্দির। উদ্বোধক ছিলেন উত্তরপ্রদেশের মথুরার দেবকীনন্দন ঠাকুর মহারাজ। প্রধান অতিথি ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়া পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজ সহ আরো অনেক সাধু সন্ত উপস্থিত থাকলেন এই বর্ণময় আয়োজনে। उपाध्यक्ष श्री राम प्रसाद पाल महोदय जी को माननीय महामान्य राज्यपाल जी से मेरे आपसे करताल ध्वनि हम चाहते हैं। आगे जाना है और मौलिक हिंदू धर्म इकट्ठा रहने के लिए जो टेम्पल्स है और टेम्पल्स कंस्ट्रक्ट करने का काम स्वामी जी ने दिया है इसके लिए मैं आप सबके ओर से बहुत आभारी प्रकट करता हूँ। और ये टेम्पल ये रहने के बाद इसको समझना और उसको और आगे लेके जाने के लिए सब लोगों का प्रयास इसमें रहना जरूरी है। 2025-26 শিক্ষা বছরে রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলোতে প্রথম সেমিস্টারের ভর্তির জন্য সামার্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনের প্রথম পর্যায়ে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। এতে বাছাইকৃত ছাত্রদের মেধা তালিকা প্রকাশিত হবে আগামী 11 জুন। ভর্তি শুরু হবে 13 জুন, চলবে 18 জুন পর্যন্ত। এই সূচি সাংবাদিকদের মহাকরণে জানালেন শিক্ষা সচিব। एडमिशन प्रोसेस को ऑफलाइन से ऑनलाइन हम लोगों ने स्टार्ट किया है और इसके लिए एक सेपरेट पोर्टल समर्थ पोर्टल है। तो समर्थ पोर्टल का यूज़ करके हम लोग जितने भी सारे कॉलेजेस में एडमिशन प्रोसेस है उसको ऑलरेडी हम लोगों ने हम लोग कर चुके हैं और आज के बाद से कोई भी मैनुअल एडमिशन नहीं होगा।
इसके अलावा आप सभी लोगों को पता है कि ऑलरेडी एडमिशन के लिए नोटिफिकेशन डिपार्टमेंट की तरफ से ऑलरेडी हम लोग निकाल चुके हैं। 23 में से ये पोर्टल ओपन है और हर साल हमारे स्टेट में अराउंड 20 से 22 हज़ार एडमिशन हम लोग कॉलेजेस में करते हैं। जितने भी सारे हमारे बच्चे जो स्टेट बोर्ड से और सीबीएसई बोर्ड से आते हैं, हमारे स्टेट में अराउंड मोटा मोटी 20 से 22 हज़ार के बीच में नंबर रहता है। तो ये ऑनलाइन एप्लीकेशन हम लोगों ने ऑलरेडी 23 में से स्टार्ट हम लोग कर चुके हैं। ये फर्स्ट राउंड है और फर्स्ट राउंड 30 मई को ख़त्म होगा। उसके बाद में हम लोग फर्स्ट राउंड का जो फाइनल लिस्ट है, फाइनल लिस्ट हम लोग 11 जून को सारी प्रोसेस है वो हम लोग ख़त्म कर लेंगे और सेकंड राउंड पे हम लोग दोबारा जाएंगे 21 जून से 25 जून तक। तो इस तरह से 2 রাউন্ড होंगे एडमिशन के लिए। সিপাহীজলা জেলার মেলাঘরে রয়েছে সর্বদয়া ইনস্টিটিউট অফ নার্সিং। আগরতলার সুকান্ত একাডেমিতে এর ৪র্থ ব্যাচের জেএনএম ও ৬ষ্ঠ ব্যাচের এএনএম শিক্ষার্থীদের ল্যাম্প লাইটিং ও শপথ গ্রহণ ছিল চলতি সপ্তাহে। উপস্থিত ছিলেন রাজ্যপাল। তিনি এই পেশার গুরুত্ব তুলে ধরে বলেন, নার্সরা হচ্ছেন সুস্থতা ও সেবার দূত। Those committed, I solemnly pledge myself, patient. So the second H is সৃষ্টি করছেন। আপনাদের প্রভাব patient and values of community. এই মহান যাত্রার সূচনায় আমি আপনাদের মানে করিয়ে দিতে চাই, নার্সিং শুধুমাত্র একটি প্রফেশন নয়, এটি এক মহান আহ্বান যা মানবতাবাদ, সেবা, সহানুভূতি ও নিষ্ঠা দিয়ে পরিপূর্ণ। এই পথ বেছে নেওয়ার জন্য আপনাদের সিদ্ধান্ত প্রত্যেক প্রশংসনীয়। নার্সিং যদি না থাকে ডাক্তার ভগবান হতে পারবে না। মানে নার্সিং স্টাফরা রয়েছেন বলে আমরা মানে চিকিৎসা, রোগীদের চিকিৎসা হয়, সেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আপনারাও সেটা বিশ্বাস করবেন যে সেবাটা নিয়ে, যে আকাঙ্ক্ষাটা নিয়ে আমাদের রোজগারটা তো থাকবে, কিন্তু এর পাশাপাশি সেবা দেওয়া আমাদের মেইন মোটো। সেই জায়গা থেকে যাতে আমরা ডাইভার্ট না হই সেদিকে আমরা লক্ষ্য রাখবো। উচ্চশিক্ষায় নতুন স্বপ্নের ভোর এমবিবি কলেজ। সেখান থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের 11 বছর হয়ে গেল। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ছিল এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, উপাচার্য ডক্টর বিভাস দেব সহ আরো অনেকে। দেখতে দেখতে 11 বছরে পা দিল এমবিবি বিশ্ববিদ্যালয়। আজ ছিল প্রথম সমাবর্তন অনুষ্ঠান। এতে 2016-17 শিক্ষা বছর থেকে শুরু করে 2024-25 শিক্ষা বছর পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ডিগ্রি কলেজগুলোর কৃতী ছাত্রছাত্রীদের স্বর্ণপদক ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া পিএইচডি হোল্ডারদেরও প্রদান করা হয় পদক ও সার্টিফিকেট। আচার্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সমাবর্তন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও নমনীয়, বহুমুখী এবং একবিংশ শতাব্দীর চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমবিবি বিশ্ববিদ্যালয় এই চ্যালেঞ্জটি অসাধারণভাবে গ্রহণ করেছে বলে উল্লেখ করেন রাজ্যপাল। It calls for Indian higher education institutions to become more flexible, multidisciplinary, and allied with the need of the 21st century. I am pleased to note that MBB University has embraced this challenge with remarkable enthusiasm, introducing several forward-looking initiatives that position it as a leader in educational innovation. One of the most significant developments
of our times has been the rapid advancement in artificial intelligence and associated technologies. From ChatGPT to advanced machine learning algorithms, these tools are transforming how we create, process, and disseminate knowledge. প্রধান অতিথি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, এমবিবি বিশ্ববিদ্যালয়কে কিভাবে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা চলছে। এছাড়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ্যে পৌঁছতে গেলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে কিভাবে এই ইউনিভার্সিটিকে আরো বেশি স্ট্রেংথেনিং করা যায়, যে এই ইউনিভার্সিটিকে, কারণ একটা মাত্র ইউনিভার্সিটি আমাদের এখন স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, এটাকে আরো বেশি স্ট্রং করা আমাদের কর্তব্য। সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না, বাকি এতগুলো লোক পাস করেছে তাদের উপর ডিপেন্ড করবে যে আমি সার্টিফিকেট পেয়েছি, এখন আমি আমার নিজেকে কিভাবে আপগ্রেডেশন করবো, তাহলে যে আমার যে লক্ষ্য, যে আগামী দিনের যে টার্গেট, সেটা আমরা ফুলফিল করতে পারবো। আমরা চাই ইউ শুড বি দ্য অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা আমাদের সমস্ত ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস আমার বলা প্রয়োজন, যে যারা আশেপাশের লোক ডাউন টু আর্থ সবসময় থাকা উচিত এবং সবাইকে সম্মানের সাথে বলা, ডাকা, সবাইকে সম্মান দেওয়া। অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়কে অনারারি ডক্টরেট সম্মান প্রদান করা হয়। স্বাগত ও ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন যথাক্রমে উপাচার্য ডক্টর বিভাস দেব, রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। শুরুতে হয় একাডেমিক প্রসেশন। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ অতিথিবৃন্দ কৃতি ছাত্রছাত্রীদের পদক ও সার্টিফিকেট তুলে দেন। শঙ্কর শর্মা, সুরভি চন্দ্র, মাস্টার অফ আর্টস 21, বিশ্বজিৎ দেবনাথ, সামিম মিয়া। সিপাহীজলা জেলার চড়িলামে রাজ্য স্তরের কর্মসূচির মধ্য দিয়ে পূর্ব ঘোষিত সূচি অনুসারে শুরু হয়ে গেল বিকশিত কৃষি সংকল্প অভিযান। কৃষকদের আয় বাড়ানো ছাড়াও বহুমুখী লক্ষ্যে এই অভিযান। রাজ্যের বিভিন্ন স্থানে একযোগে অভিযান শুরু হলেও মূল অনুষ্ঠানে থাকলেন মুখ্যমন্ত্রী। আধুনিক প্রযুক্তির ধারাকে কৃষকদের কাছে পৌঁছে দিয়ে কৃষিক্ষেত্রে আরও সমৃদ্ধি ঘটানোর লক্ষ্যেই আজ থেকে রাজ্যেও শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। চলবে আগামী 12ই জুন পর্যন্ত। শুধু তাই নয়, কৃষকদের সুবিধা অসুবিধা, কৃষির প্রকৃত তথ্য সম্পর্কে অবগত হওয়া ও কৃষি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোটা রাজ্যব্যাপী স্থানে স্থানে হবে কৃষক, কৃষি আধিকারিক, কৃষি বিশেষজ্ঞ ও কৃষি বিজ্ঞানীদের সম্মিলিত সভা। অভিযানের সূচনা করে কৃষিক্ষেত্রে ড্রোন, এআই প্রযুক্তির ব্যবহার, মাটির গুণমান পরীক্ষার মাধ্যমে কৃষিকাজ করে উৎপাদন আরও বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সদর্থক ভূমিকার ফলে রাজ্যেও আগের তুলনায় কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে। আগামী দিন পুষ্টিগত অর্থনীতিতে উন্নতি করা, কৃষকদের আয় বৃদ্ধি করা এবং স্থায়িত্বের জন্য পার্মানেন্ট যাতে সম্পদ তৈরি হয় তার জন্য, তার সংরক্ষণ করা, তার জন্য আমাদের কাজ করতে হবে। কৃষির উৎপাদন বৃদ্ধি করা, খরচ হ্রাস করা, ন্যায্য মূল্য নিশ্চিত করা, যাতে ক্ষয়ক্ষতি কম করা যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে এবং বৈচিত্র্যকরণ, শস্যের যাতে আরও বৈচিত্র্যকরণ করা যায় এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার মূল্য সংযোজন প্রচার করা এবং প্রাকৃতিক ও জৈব চাষে উৎসাহিত দেওয়া। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষি নির্ভর এ রাজ্যে কৃষক ও কৃষিক্ষেত্রের উন্নতি ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। এই অভিযানে কৃষকদের সুবিধা অসুবিধা যাচাইয়ে গোটা রাজ্যে মোট 864টি সভা হবে। অসুবিধা চিহ্নিত হওয়ার পর তা সমাধানের উপায়ও এই সভাগুলি থেকে কৃষকদের দেখাবেন বিশেষজ্ঞরা। টোটাল 864 मीटिंग विद द फार्मर्स, उनको पूछेगा क्या प्रॉब्लम है, प्रॉब्लम रहेगा तो कैसे सॉल्व करना होगा, साइंटिस्ट बताएगा। कृषक के ज़्यादा इनकम दो, क्यों? इज अन्नदाता भगवान, उसको हेल्प करेगा हमारा स्टेट, हमारा कंट्री डेवलप।
অনুষ্ঠানে কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সিপাহীজলা জেলার মোট 7 জন প্রগতিশীল কৃষককে সম্মান জানান মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। বিতরণ করা হয় কৃষি সামগ্রী। সবুজ পতাকা নেড়ে সূচনা করেন কৃষি রথের। এই অভিযানের পাশাপাশি কৃষকদের উন্নয়নে সরকারের বিভিন্ন ভূমিকার প্রশংসা করেন উপস্থিত কৃষকরা। এখন কিন্তু প্রতি বাড়ি বাড়ি, মানে আমার বাড়িতে গিয়ে সেটা জিজ্ঞাসা যে কী তা লাগবো, কৃষি জমি, পাওয়ার টিলার, বড় ছোট মাঝারি সব ধরনের কৃষি যন্ত্রপাতি আছে। এখন পাম্প সেট, প্রতি বাড়ি বাড়ি পাম্প সেট, আমাকে পাম্প সেট দিছে, কৃষি ট্রাক্টর দিছে। তো আমরা আগে তো কান্দে পারে জল নিয়ে আসি, আমরা কৃষি করতাম, কিন্তু এখন তো এটা লাগে না। এখন কৃষি এবারে আমরা যে সবজি করি বা ইয়ে করি, গভর্নমেন্টের স্কিম আছে, আমরা আগে স্কিমে টাকা ঢোকাই দেয়, আগে তো করলে মারি যেত, কিন্তু আবার ইন্স্যুরেন্স আছে, এখন তো লস নাই কৃষির মধ্যে। কৃষক মিলে এই খাতা সেক্টর দিচ্ছেন। প্রত্যেকটা কৃষি, প্রত্যেকটা ফার্মার যাতে সরকারের সমস্ত সুযোগ সুবিধা যাতে গ্রহণ করতে পারে এবং সরকারের উন্নতমূলক কি চাষ করতে পারে, কি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কৃষক কিভাবে উন্নত হতে পারে, কিভাবে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, তার সমস্ত জিনিসটা নিয়ে আমাদের আগামী 12 তারিখ জুন পর্যন্ত রাজ্যের প্রত্যেকটা প্রান্তে আমাদের এই যে সংকল্প, এই যে অভিযান, আমাদের বিভিন্ন গ্রামে, বিভিন্ন পাড়াতে এই প্রচার হবে। এর আগে বছর প্রথম বছর কিনা করছে এলাকার সমস্ত কৃষকগণকে নিয়ে আজকে আলোচনা শুরু করছে। আলোচনার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যারা এখানে আমাদের কেন্দ্র এবং স্টেজে যেই অভিজ্ঞতা যারা এখানে বোঝানোর জন্য আসছে, তাদের আমাদেরকে বুঝাচ্ছে, কথা বলছে, এছাড়া খুব সন্তুষ্ট। ওটা লইয়া আজকে এই পড়াটা খুব ভালোভাবে আমরা খেতে পারি। এটা তো নতুন না, কৃষকরা এর আগে কিছু কিন্তু এখন যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে যেটা হতেছে ওটাও নাও জানতে পারে, কিন্তু এটা কৃষকরা ওটা যদি করতে পারে, কিন্তু কৃষকরা ওটা লয়ে নির্ভরশীল করে মানে তাদের সংসার এটা চলতে পারে বলে আমার মনে ধারণা। রানী অহল্যাবাই হোলকার ইতিহাসের এক অনন্য বর্ণময় চরিত্র। 1767 থেকে 1795 এর মধ্যে রানী হিসেবে তো বটেই, রাজমাতা হিসেবেও দেশ এবং জনকল্যাণে তার বিভিন্ন প্রথা ভাঙা পদক্ষেপে ভারতের ইতিহাসে তিনি চিরনমস্য কিংবদন্তি। আজ তার 300তম জন্ম জয়ন্তী উপলক্ষে চলতি সপ্তাহে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও ছিল একাধিক শ্রদ্ধাঞ্জলি প্রদানের আয়োজন। শ্রী অমিত রক্ষিত মহোদয়, অবশিষ্ট অতিথিরা প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ। আমি আবার অনুরোধ করব আমার মন্ত্রী আজকের সময় শেষ। আগামী সপ্তাহে ফের দেখা হবে খবরের ডায়েরিতে। আগ বাড়িয়ে চলে আসা বর্ষায় সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।